আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। স্বাভাবিকভাবেই এই সুন্দর সার্বজনীন যে ঈদ উৎসব, সেই ঈদ উৎসবের মধ্যে আমরা আছি। সেই ঈদ উৎসবে আজকে কিন্তু মাই টিভি সংলাপে আমরা কোনো খুব কঠিন এবং জটিল বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করব কিভাবে আমাদের ঈদ কাটে, কিভাবে আমরা ঈদ কাটিয়েছি এবং কিভাবে যারা প্রবীণ রয়েছেন তারা ঈদ কাটাতেন আগে এবং এখনকার ঈদগুলোকে তারা কিভাবে দেখছেন। আর এখনকার প্রজন্ম বা সেই যে আগে কিভাবে তাদের দাদুরা কিংবা মায়েরা বা আব্বুরা কিভাবে ছোটবেলায় ঈদ কাটাতেন, সেগুলো তারা হয়তো বা আজকে অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও ফ্লেভার পাবে। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় মুখ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এবং আরো উপস্থিত রয়েছেন আরো একজন আপনাদের খুবই প্রিয় মুখ এবং বহুমাত্রিক প্রতিভার অধিকারী। সে এখন শিশু সমাজকর্মী, সংবাদকর্মী, অনেকগুলো গুণে সে কিন্তু নিজেকে পরিচিত করতে পেরেছে। সুভা সাফায়েত সিজদা। আসসালামু আলাইকুম আসসালাম। দুজনকে মাই টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসলে যেতে চাই বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি ছোটবেলার আপনার যে বেড়ে ওঠার গল্পটা খুব ছোট্ট করে আমরা জানবো। কোথায় আপনার জন্ম হয়েছিল, ক ভাই বোন ছিলেন, এটি ছোট্ট করে একটু জেনে নেই। পড়াশোনা কোথায় করেছেন? ধন্যবাদ। ছোটবেলা বলতে গেলে আমার জীবনে অনেকগুলো দিন পেয়েছি। জি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসে সে অবস্থার সময় আমার জন্ম 1934 সালে ময়মনসিংহের দেওয়ানগঞ্জে। আমার বাবা ডাক্তার ছিলেন। 1906 সালে ডাক্তার ছিলেন। জি। ময়মনসিংহে তিনি প্রথম মুসলমান ডাক্তার হন। থানা হেডকোয়ার্টারে যে সমস্ত ডিসপেন্সারি ছিল সেগুলোতে চাকরি করতেন। আমরা ওনার সঙ্গে থাকতাম। আমরা 6 বোন 4 ভাই। বোনেরা আমার সবাই বড়, বোনের ছোট আমরা 3 ভাই 4 ভাই। বড় ভাই আমার অনেক বড়, তিনি 1942-তে ঢাকা ইউনিভার্সিটি থেকে MA পাস করেন। তারপরে আমার 5 বোন, তারপরে আমি। সেদিক দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার বাল্যকাল কাটে। 6 বছর বয়স পর্যন্ত আমরা যুদ্ধ দেখেছি। যুদ্ধ এসেছে, ঝাঁকে ঝাঁকে প্লেন চড়তে দেখেছি। এরপর ময়মনসিংহ শহরে ছিলেন? ময়মনসিংহ শহরে না, আমি ওই থানা হেডকোয়ার্টারগুলোতে হসপিটাল ছিল। জি জি, থানা হেডকোয়ার্টার কমপ্লেক্স এখন যেগুলো আমরা বলি। হ্যাঁ, ডিসপেন্সারি। জি, চ্যারিটেবল ডিসপেন্সারি। আচ্ছা। তো এরপরে যখন 6 বছর পরে স্কুলে ভর্তি হওয়ার পরে আবার আমার বাবা ট্রান্সফার হয়ে ময়মনসিংহ শহরে চলে আসেন এবং ওনার রিটায়ারমেন্টের আগে আমরা সবাই তখন বাড়িতে প্রথম আসলাম। আমার গ্রামের বাড়ি শহর থেকে 6 মাইল দূরে। মোটামুটি শহরের আবহাওয়ায় সেখানে চালু। ছোটবেলায় তাই কেটেছে। প্রাইমারি স্কুলে পড়েছি, স্কলারশিপ পরীক্ষা দিয়েছি। মাইনর স্কুলে পড়েছি, সেখানেও স্কলারশিপ পরীক্ষা দিয়েছি। তারপরে যখন পাকিস্তান ইন্ডিয়া ভাগ হয় তখন আমি ময়মনসিংহ জেলা স্কুলের ক্লাস 7-এর ছাত্র। আন্দোলনের সঙ্গে বাধ্য হয়ে জড়িত হতে হয়েছিল ছোটবেলায়। অনেক ঘাত প্রতিঘাত ইতিমধ্যে গেছে। তারপর 1951 সালে ম্যাট্রিক পাস করলাম। ম্যাট্রিক পাস করে জেলা স্কুল থেকে আনন্দমোহন কলেজে লেখাপড়া করলাম বিজ্ঞানের উপরে। এরপরে এডুকেশনের 2টা ডিগ্রি নিলাম। তারপরে এসে আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে আরেকটা ডিগ্রি নেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে LLB বা ল শেষ করা হলো। তারপরে থেকেই
62 সালে থেকে ঢাকা হাইকোর্টে তদানীন্তন আইন ব্যবস্থা যোগ দেয়। কর্মজীবন শুরু হলো 62 সালে। 62 সালে। জি, তখন কি আপনি বৈবাহিক অবস্থা কি বিবাহিত না না, জীবনে আমি প্রবেশ তার করেছিলেন? অনেক পরে বিবাহ করেছি। আমরা সেই গল্পটা একটু পরে শুনি, তার আগে সিজদার কাছ থেকে একটু ঘুরে আসি। সিজদা কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদ তো খুব ভালো কাটলো নাকি? জি, ঈদ খুবই ভালো কেটেছে। আমি ঈদ কেমন কাটলো, কি করলে সেই গল্প শুনবো। তার আগে একটু তুমি কি করছো, কোথায় পড়ছো, তোমার আব্বু আম্মু কোথায় বাড়ি, একটু সেই গল্পটা শুনি আমরা আগে। আমি এখন লর্ডস ইংলিশ মিডিয়ামের 4র্থ শ্রেণীতে পড়ছি। আমার বাবা মা, আমরা সবাই ঢাকাতেই থাকি, ঢাকাতেই আমাদের বাড়ি, আমার জন্ম ঢাকাতেই হয়। আর কাজের মধ্যে আমার আসলে এত কিছু বলার নেই, ইটস নট দ্যাট ইন্টারেস্টিং, বাট আমার কাজের মধ্যে আমি এখন কি কি সংস্থার সাথে আছি সেটার কথা একটু আমি মেনশন করতেই পারি। যেমন আমার দুটো প্ল্যাটফর্ম আছে, ফেসবুকে দুটো পেজ আছে, সিজদাস ক্লাসরুম অ্যান্ড সুভা সাফায়াত সিজদা, মাই ফুল নেম। তো এই দুটো পেজের সাথে আমি নিয়মিত ভিডিও আপলোড করছি, যদিও মাঝখানে সিজদাস ক্লাসরুম পেজটা আমার হ্যাক হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ আমরা সেটাকে আবার ফেরত পেয়েছি। আমার পেজের সঙ্গে তো আমি অবশ্যই এখানে ভিডিও আপলোড করা হচ্ছে, ইউনিসেফের বাংলাদেশের সঙ্গে কাজ করছি। আমি রিসেন্টলি তাদের এপ্রিল 12-তে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে নিয়ে তাদের সাথে একটা আমি কন্টেন্ট আপলোড করেছি, সেটা তাদের অফিসিয়াল টুইটার এবং ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে। তাছাড়া আমি এনভায়রনমেন্টে অনেক কাজ করতে চাচ্ছি, কারণ এখন গ্লোবাল ওয়ার্মিং অনেক বড় একটা ইস্যু। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ কিন্তু আমরাই হচ্ছি, তবে আমরা এখনও সেই পর্যায়ে যাইনি যে এটা পার্মানেন্ট একটা চেঞ্জ, এটা থেকে আমরা ফিরে আসতে পারবো। তাই কিছু সংস্থার সাথে আছি এরকম এনভায়রনমেন্ট নিয়ে কাজ করার জন্য। টেলিভিশনে তুমি কাজ করছো তাই তো? জি, টেলিভিশনে আর টিভিতে দুটো প্রোগ্রামের সঙ্গে আমি আছি। দুটো প্রোগ্রাম, সেটা হচ্ছে তোমাদের জন্য ইসলাম এবং আরেকটা হচ্ছে একটু ভাবুন। তোমাদের জন্য ইসলামে আমি ইসলামিক বিভিন্ন বিষয়, বিভিন্ন ঘটনা নিয়ে আমি কথা বলে থাকি, আর তোমাদের জন্য ইসলামের কথাটা বললে আরেকটা যে একটু ভাবুন, সেখানে হচ্ছে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিউজ রিপোর্টিং করে থাকি। ওকে, তুমি আব্বু আম্মুর কথা আমরা জানতে চাচ্ছি, ওনারা কি করছেন? আমার আব্বু আম্মু, আমার বাবার নাম মির্জা সাফায়েত জাহান, উনি একজন বিজনেসম্যান, এবং আমার মার নাম নাফিজা আক্তার, উনি হচ্ছে হাউস মেকার। ওকে, আবার বলো কি করছেন আম্মু? আম্মু একজন হাউস মেকার। সে কি আসলে হাউস মেকার নাকি সিজদা মেকার? আসলে আমি এটা কিভাবে বলবো, সেটা হচ্ছে একটা টার্ম, এটা আমি বলা যেতে পারে, অনেকে হাউস ওয়াইফ বলে থাকে, সেটা আসলে আমি একটু ডিসরেসপেক্টফুল মনে করি, তাই আমি হাউস মেকার বলে থাকি, বিকজ দে আর দ্য ম্যানেজার্স অফ आवर হাউস। তুমি এতগুলো কাজ একসাথে করো, এই কাজগুলো আমরা দেখেছি যে তুমি যে আরো ছোট ছিলে, আরো 3 বছর আগে যখন তখন করোনা ভাইরাস শুরু হলো, তখন প্রতিনিয়ত তুমি সচেতনতামূলক কাজ করছিলে। হ্যাঁ, সেই গল্পগুলো শুনবো আমি। তবে আবার একটু ঘুরে আসি তোমাদের দাদু থেকে, বিচারপতি আব্দুর রউফ সাহেবের কাছ থেকে। স্যার, আমরা যে প্রশ্নটি ছিলাম সেটি হচ্ছে যে আপনি যখন হাইকোর্টে প্র্যাকটিস শুরু করলেন, তারপরের গল্পগুলো আমরা শুনতে চাই, যে দাম্পত্য জীবন, আপনার এখন ছেলে মেয়ে কয়টা, সেগুলো একটু আমরা জানবো। তবে তার আগে সম্ভবত আমরা একটু জেনে আসি যে আপনি এই ছোটবেলার যে ঈদগুলো, গ্রামে যে ঈদগুলো কিভাবে কাটাতেন। আমাদের সমাজে পরিবেশ পরিস্থিতি ছিল সেই প্রেক্ষাপটে আমরা মনে করছি আনন্দেই আমরা ঈদ কাটিয়েছি। তবে এখনকার সমাজ ব্যবস্থায় যে সমস্ত উন্নয়নের ধারা বইছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনস, আমরা বোধহয় এই কম্পেয়ারটা একটু আমরা পরে যাই, আগে আপনার সেই মজার ঘটনাগুলো একটু শুনি। যে আপনারা ভাই বোন ছিলেন, তখন যে নামাজ পড়তে যেতেন একসাথে, কিংবা কি করতেন, খাওয়া দাওয়া কি করতেন, কোথায় যেতেন, সেই গল্পটা একটু শুনতে চাই। আমি তো বলছি যে আমরা ছয় বোনের মধ্যে আমি সবাই আমার বড়। জি। ভাইদের মধ্যে 2 ভাই আমার ছোট, আরেক ভাই আমার বড়। তো ছোটবেলায় নামাজ পড়ার ঈদের উৎসবটা ছিল দুটো, বিশেষ করে এই ঈদ উল ফিতর, রমজানের ঈদ যেটা বলা হয়। জি জি। দুটো ছিল এই যে আমরা পোশাক আশাক ভালো করে পরে, আসকান চাপকান ইত্যাদি ইত্যাদি ভালো করে পরে টরে আমরা আমার বাবার সঙ্গে ঈদগাহের মাঠে যেতাম।
যাওয়ার পথে একটু দূরে হলে পরে তখন আমাদের যারা সঙ্গে কাজ করতো তারা কোলে করে নিয়ে যেত, সেখানে যেতাম। তবে আমাদের সেই মাঠের নাম মনে আছে? তখন তো একসাথে ঈদগাহে যেতেন। কোন ঈদগাহে যেতেন? ছোটবেলা আছে, আমি যখন কেন্দুয়াতে ছিলাম তখন কেন্দুয়ার একটা মাঠ ছিল, এবং তখন দেখা যেত যে মাঠে নামাজ পড়াটাই ঈদ উল ফিতরের সবচেয়ে বড় কাজ। মসজিদে এত নামাজ হতো না, এখন মানুষ বেড়েছে কাজে মসজিদে মসজিদে নামাজ হচ্ছে, কিন্তু আগে আমরা যেটা দেখেছি যে ঈদের জামাত সবসময় মাঠে হতো। জি, তো আপনি যে বললেন যে জামা কাপড় পরে যেতেন, নিশ্চয়ই তার আগে জামা কাপড় কেনার একটা পর্ব থাকতো, সেই পর্বটা একটু শুনতে যাচ্ছি। পছন্দ করে কি বাবা মাই কিনে নিয়ে আসতো, বা নাকি আপনারা কোনো বায়না ধরতেন? আমার পরিবারে একটা বিশেষত্ব ছিল যে আমি ক্লাস 7-এ ওঠার আগ পর্যন্ত খলিফার কাছ থেকে কোনো জামা বানায়নি। আমার মা সমস্ত জামা কাপড় তৈরি করে দিতেন, বোনেরা তৈরি করে দিতেন। বাসায় মেশিন ছিল, কাজে ক্লাস 7-এ উঠে প্রথম আমি একটা ক্যালিফোর্নিয়া শার্ট বানালাম। ক্যালিফোর্নিয়া শার্ট মানেটা কি আমরা ঠিক বুঝিনি। নতুন ক্যালিফোর্নিয়া তখন এসছে, আচ্ছা, সোজা গোল কাট না, সোজা কাট। জি। এবং তার দুই বুকে দুটা পকেট থাকতো কিছু রাখবার জন্য। তো এটা বানিয়েছিলাম, এটা মনে আছে। অবশ্য তার জন্য একটু বড় ভাইয়ের কাছে ধমকও খেয়েছি যে এরকম বাজে কাপড় তৈরি করেছো তুমি। তা আমাদের সময় ঠিক অতটা ব্যাপার ছিল না, যেহেতু জনসংখ্যা কম ছিল, মানুষের তৃপ্তিটা ছিল অনেক বেশি, অল্পতেই সন্তুষ্ট থাকতো। এত হাই ফাই চিন্তাও ছিল না, আর অত সমস্ত জিনিসপত্র দেখারও কিছু ছিল না। আজকে যেমনি ভাবে দেখা যাচ্ছে তৈরি পোশাকের একটা ঢল নেমেছে, আমাদের সময় কিন্তু তৈরি পোশাকের অত ঢল দেখিনি। টেইলার্সে গিয়ে বানাতে হতো, টেইলার্সদের খুব জাম থাকতো, একেবারে সব টেইলার্সরা ব্যস্ত। তা আমাদেরটা তো বাসায় বানানো হতো, বানিয়ে দিতেন। তো এদিক দিয়ে দেখা যায় যে এখন তো হাইফাই অনেক কিছু এসছে, নানান ধরনের ড্রেস বিভিন্ন জায়গায়। তবে আমার বাবা খুব শৌখিন ছিলেন, আমাদের জন্য ছোটবেলার ড্রেস নিয়ে আসতেন বোম্বে থেকে, বিভিন্ন ধরনের রাবার সিল্কের। উনি কেন যেতেন বোম্বে থেকে? কেন যেতেন? তখন তো ইন্ডিয়া আনডিভাইডেড ইন্ডিয়া, জি জি, অবিভক্ত, সব জায়গায় সব যাতায়াত ছিল। কলকাতা থেকে ওয়াসাল মোল্লার দোকান থেকেও জিনিসপত্র কিনে নিয়ে এসছেন, তখন এটা ছিল। এবং ওটা একটা বেড়ানো হলো, কিছু বাজারও করা হলো, ইত্যাদি ইত্যাদি ঘটনা ছিল। যে আপনার পরের গল্পগুলো আমি একটু পরে আসবো, তার আগে সিজদা তোমার কাছে একটু ঘুরে আসতে চাই। ঈদের জামা কাপড় যে প্রসঙ্গ, কেনাকাটার প্রসঙ্গ, ঈদের কেনাকাটা কি তুমি মার্কেটে যাও? নিশ্চয়ই। অবশ্যই। তোমার জামা কাপড়গুলো তুমি চুজ করো আগে থেকে দেখে দেখে? আসলে সেটা আমার চুজিংটা যে শুধুমাত্র আমার নিজের তা না, আমার বাবা মার পছন্দের একটা ব্যাপার আছে। তবে সেটা মোস্ট অফ দ্য টাইম আমার উপরেই থাকে যে আমি কি পড়তে চাচ্ছি। মার্কেটে গিয়ে সেটা চুজ করা হয়। আসলে এই পর্বটা হচ্ছে একটা খুব এক্সাইটিং একটা সময় থাকে, ঈদের নতুন জামা একদম সুন্দর করে সেজে ঈদের সময়, মানে ঈদের সময়টা কাটানো, এটা আসলে একটা খুবই এক্সাইটিং একটা জিনিস থাকে, খুবই মজার একটা ব্যাপার থাকে। জি। ওকে, বায়নাটা কি অনেক বড় লিস্ট থাকে? জি না, ঈদের শুধু জুতো জামা এরকম, কিন্তু অনেক বড় বায়না এরকম এরকম থাকে না। আসলে বায়না কি থাকবে, আমি তো গিয়ে চুজ করে থাকি। তো আগে থেকে তো এরকম অত বড় বড় চিন্তা থাকে না যে না এটা কিনতে হবে এটা কিনতে হবে, না এত বড় বায়না করে থাকি না, এত বায়না থাকে না আমার। শুধুমাত্র এই যে ঈদের আগে আগে প্রতি বছর একটা নতুন জামা। এটা কি তোমারই নাকি তোমার অন্য কোনো কাজিন বা তোমার কোনো যারা ফ্রেন্ডস আছে তারাও কি, তাদের সাথে শেয়ারটা যে হয়, ওরা কি অনেকগুলো বায়না করে থাকে, না তোমার মতো ওরাও এভাবেই একটা দুটো জিনিস কিনে? ডিপেন্ড করে, মানে আমার ফ্রেন্ডদের মধ্যে, আমার কাজিনদের মধ্যে ডিপেন্ড করে যে কার সাথে আমি আসলে কথা বলছি। কি মানে কেউ কেউ হয়তো অনেক বায়না করে থাকে, কেউ কেউ হয়তো করে না, অনেকে আমার মতো এরকমই। লুকিয়ে রাখো, আগে দেখতে দাও না এরকম? না, সবাই দেখতে পারে, আগে কি পড়ে ফেলো না ঈদের সময়
লুকিয়ে রাখো ঈদের এরকম? সময় আসলে লুকিয়ে রাখি এমন না, যে আমার কাজিন, আমার আঙ্কেল, আমার দাদি ওনারা তো জানতেই পারেন, কিন্তু আমার ফ্রেন্ডরা তো জানে না। আমার ফ্রেন্ডদেরকে হয়তো ঈদের দিন এরকম দেখে, কিন্তু Surprise. ঈদের, হ্যাঁ সারপ্রাইজ, বাট ঈদের জামা ঈদের আগে পরে না, ঈদের দিনে। Okay, এই গল্পগুলো নিশ্চয়ই শুনবো, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, লিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে আশা করি সঙ্গী পাবো আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি লিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা ঈদ আড্ডা দিচ্ছি আজকের এই সংলাপে। আমরা কথা বলবো বিচারপতি আব্দুর রউফ আপনার সাথে। আমরা আপনার শুনছিলাম যে ঈদ জামাতে যাওয়া, জামা কাপড় কেনা, ঈদের সময় আসলে বেড়াতে যেতেন কোথায়? আত্মীয় স্বজন বাড়ি বা খাওয়ার যে পর্বটা, আমরা তো এখন নুডলস খাই, আমরা এখন যে আমাদের এখনকার যে খাবারগুলো, যে বিষয়গুলো থাকে, তো এখনকার খাবার আর আপনাদের সময়ের পার্থক্যটা কি ছিল একটু যদি বলেন। আমাদের সময় কমিউনিকেশন অতটা ইমপ্রুভ ছিল না। এখন যত সুবিধা হয়েছে এখানে সেখানে যাওয়ার, স্টিমারে যাওয়া যায়, প্লেনে যাওয়া যায়, নানান জায়গায় ঘোরা যায় সময়। আমাদের সময় তো অত ঘোরবার সুযোগ ছিল না। তবে আত্মীয় স্বজন, যেহেতু আমরা যেখানে থাকতাম সেখানে বন্ধু বান্ধব, বিভিন্ন অফিসারদের সঙ্গে মত বিনিময় হতো, এবং থানা হেডকোয়ার্টারে বেশিক্ষণ থাকা হতো। তার মধ্যে কয়েকজন অফিসার তো ওখানে খুব স্বনামধন্য, ডাক্তার একজন সবার কাছে সে খুব প্রিয়, তারপরে সার্কেল অফিসার থাকতো একজন ম্যাজিস্ট্রেট, আর থানার ওসি থাকতো। তো তাদের আনাগোনা, বাসায় বাসায় যাতায়াত ইত্যাদি ইত্যাদি চলতো। তাছাড়া যে বন্ধু বান্ধব তো ওই স্থানীয়ভাবেই থাকতো। আমরা খুব একটা যে বাইরে দৌড়াদৌড়ি করেছি এমন সুযোগ নাই। আসার পরে ময়মনসিংহ শহরে যখন আসলেন, তারপরে ময়মনসিংহ শহরে আসার পরে তো গ্রামের বাড়িতে উঠে গেলাম। জি, এটা হলো জীবনের প্রথম গ্রামীণ জীবন উপভোগ করা। এবং সেখান থেকেই আমি বললাম যে প্রাইমারি স্কুল পাস করার পরে মাইনর স্কুলে বৃত্তি পরীক্ষা পাওয়ার পরে ময়মনসিংহ জেলা স্কুলে ভর্তি হলাম। তখন এটা শহর, বাড়ি থেকে জেলা স্কুলে ক্লাস করতাম। তবে উপরে ওঠার পরে 9-10 যখন ছিলাম তখন হোস্টেলে ছিলাম, হোস্টেলে থাকার ব্যবস্থা ছিল। তো এইভাবে মোটামুটি ভালোই কেটেছে, আনন্দেই কেটেছে, অত ঝামেলা ছিল না। ঈদের ঈদে যখন বাড়ির ঈদ যখন করলেন, তখন তো আত্মীয় স্বজন ওই এলাকায় ছিল, তো তাদের বাড়িতে কি হ্যাঁ, যাতায়াত করতাম। পাশে আমি যে বাড়িতে থাকতাম, আর এটা হলো আমার নানার বাড়ি গ্রামে, পাশের গ্রামে আমার দাদার বাড়ি। নানার বাড়ি, দাদার বাড়ি চলাচল তো আছে, চাচাদের সঙ্গে, চাচাতো ভাইদের সঙ্গে, বোনদের সঙ্গে যাতায়াত, ফুপুদের বাড়ির যাতায়াত। খাবারগুলো ইত্যাদি কি এটা। থাকতো, খাবারের আইটেমগুলো? এখন যা আছে তার চেয়ে খুব পোলাও কোরমা তো এটা কমন ছিল, পায়েস, ফিন্নি ইত্যাদি ইত্যাদিও ছিল। এবং তখন এখন যেমন আছে, তখন সেমাইয়ের মেশিন থাকতো, সেমাই বানানোর মেশিন সবার ঘরে নিশ্চয়ই থাকতো। ঘুরাইতাম প্রায়ই বাড়িতে, আমার বাড়িতে তো ছিল। তারপরে তো সেগুলো আমরা আনন্দের সঙ্গে ঘোরাতাম, সেমাই বেরিয়ে আসতো, শুকাতো, তারপরে সেমাই রান্না ইত্যাদি ইত্যাদি যাবতীয় ছিল। তবে একটা জিনিস ভালো ছিল, এই আমাদের যে উচ্ছ্বাসটা ছিল সেটা ছিল সহজাত প্রবৃত্তির উচ্ছ্বাস। তার মধ্যে মেকি কিছু ছিল না যে এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে ইত্যাদি ইত্যাদি, তেমন কিছু নয়। তবে উচ্ছ্বাসের মধ্যেও দেখা যেত যে শালীনতা বোধ ছিল, কথাবার্তা বললেও সেটা শালীনতা বোধের মধ্যে থাকতো, যোগ করলেও সেটার একটা সুন্দর পরিবেশ থাকতো। এমন একটা ছিল, এটা স্বাভাবিকভাবেই জীবনটাকে খুব স্বাভাবিকভাবে আমরা উপভোগ করতে পেরেছি। এখনকার মতো এত সুযোগ ছিল না। টেলিভিশন আসার পরে, তারপরে সেলোফোন আসার পরে ইত্যাদি ইত্যাদি নানান কিছু যখন আসলো, তখন নানানভাবে কথা বলার ভঙ্গি, কথা বলার পোজ ইত্যাদি ইত্যাদি তৈরি করার জন্যে শিশুরা, দেখি আমার নাতিরা
এক এক সময় একটা পোজ করে। আমার 2 ছেলে 1 মেয়ে, ফ্যাশন এক এক সময় এক একটা করে। বড় ছেলে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, জি তার আবার 2 মেয়ে 2 ছেলে। তার বড় ছেলে আবার হংকং ইউনিভার্সিটিতে স্কলারশিপে আছে, ওখানে পড়াশোনা করছে ডাবল গ্রাজুয়েশনে। তাহলে আপনি আপনার ছোটবেলা যখন ছিল, পরে আপনি যখন কর্মজীবনে গেলেন, পারিবারিক জীবনে গেলেন, সে পারিবারিক জীবনে গিয়ে নিশ্চয়ই অনেকটা দিন কেটে গেছে। তখন আর ব্রিটিশ শাসন নেই, তখন আর পাকিস্তান শাসন নেই, বাংলাদেশ শাসন চলে আসলো। এই তখন ঈদগুলো উদযাপনের ধরনটা কি হলো, কেমন আমার হলো? বিয়ে হয়েছিল 60-এর দশকের শেষের দিকে। এরপরে তো দেশে গোলমাল আবার শুরু হয়ে গেল। যাক, আমার শ্বশুর ছিলেন তখনকার আমলে ঢাকা হাইকোর্টের চিফ জাস্টিস, জি 1964 থেকে, 59 থেকে 64 উনি চিফ জাস্টিস ছিলেন। জি কাজে ওই ঈদের সময় কোনো কোনো সময় শ্বশুরবাড়িতে কাটিয়েছে, গেছে। মা যতদিন বেঁচে ছিলেন মার সঙ্গে ঈদ করতাম, ঢাকা থেকে চলে যেতাম দেশের বাড়িতে। কয় ঘন্টা লাগতো যেতে তখন ময়মনসিংহ? তখন ময়মনসিংহ যেতে লাগতো, টাঙ্গাইল হয়ে যেতে হতো, এই রাস্তা হয় নাই, জি প্রায় 120 মাইল। তা আমার একটা গাড়ি ছিল, ওই অস্টিন, বেবি অস্টিন, জি জি এটা 1 গ্যালনে 90 মাইল যেত। আমি এটা নিয়ে রওনা দিতাম ঢাকা টু টাঙ্গাইল, টাঙ্গাইলে গিয়ে রেস্ট নিয়ে চাটা খেয়ে তারপর টাঙ্গাইল টু ময়মনসিংহ। যাওয়ার পথে মুক্তাগাছাতে গিয়ে মন্ডা টন্ডা খেয়ে হেন করে। তো তখন একটা সুবিধা ছিল, আমার মনে খুব সাহস ছিল যে আমার তো গাড়ি আছে, জি কাজে রাস্তাঘাটে দেরি করলেও খুব বেশি আসে কিছু। কয় ঘন্টা যেত মোট, কত মনে হয়? প্রায় 4 ঘন্টার মতো যেত, 4-5 ঘন্টা যেত। আপনার এই পরবর্তী গল্পগুলো আমরা আসবো সেখানে মায়ের সাথে যে স্মৃতি, সেই স্মৃতিগুলো আমি শুনবো। সিজদার কাছ থেকে ঘুরে আসি। সিজদার, কিভাবে তোমার ঈদের দিন শুরু হয়? আমার ঈদের দিন তো মেইনলি শুরু হয় বাবা নামাজ থেকে আসার পরে। আমরা আসলে ঈদে রিলেটিভদের বাসায় অত যাই না, আমাদের ঈদে বিশেষ করে কোথাও ঘুরতে যাওয়ার থাকে না, কখনোই না। এবার ঈদেও ছিল না, তবে সব সময়ের মতো আমাদের যেটা হয়ে থাকে, রিলেটিভরা আমাদের বাসায় আসে, আমরা হয়তো আমার নানুর বাসায় যেয়ে থাকি। তারপর কে খেতে পছন্দ করো? আমাদের ঈদে তো অনেক ভালো ভালো খাওয়া দাওয়া রান্না করে মা, পোলাও, কোরমা, সেমাই, পায়েস, ফিনি এরকম থাকেই তো। তোমার কোনটা পছন্দ? আমার খাবার দাবার নিয়ে তুমি একটু একটু খাবো না এরকম? হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, তবে ঈদের সময় খাবারগুলো হতো একদম একটা স্পেশাল একটা মেমোরি হোল্ড করে, একটু স্পেশাল থাকে খাবারগুলো। তো তখন এমন হয় না যে না এটা খাবো না বা এটা খাবো, এরকম না থাকে। মামনির এই ঈদের আয়োজনটা নিশ্চয়ই আগে শুরু হয়, হেল্প করো তো, তাই না মামনিকে? জি, যতটুকু পারি, যতটুকু হেল্প করতে পারবো, আমার যে সুযোগটা যে আছে, স্কোপটা যে আছে, আমি চেষ্টা করি। আচ্ছা, আর মামনি কি বলে? যাস তো, ঝামেলা করিস না তো, কাজে যা তো, এটা বলে না? কখনো এরকম বলে না আসলে। আচ্ছা, মা আমাকে তুই করে বলে না ফার্স্ট অফ অল। আর এমন না যে মানে মাটা আসলে একা এত রান্না বান্না করছে, এত সেলিব্রেশন, এত কিছু সাজাতে হচ্ছে, মার একটু হেল্প তো একটু দরকার হয়, তো একটু হেল্প করি। যদিও মাঝে মাঝে হয়তো বলে ফেলে যে না হেল্প করতে হবে না, তারপরে আমি এটা করে থাকি, কারণ মা আমাদের জন্য কত কিছু করছে, তা আমরা কেন মার জন্য এত একটু করতে পারবো না? অবশ্যই পারবো। ঈদের সময় এত সেলিব্রেশনের মাঝে মার তো কত কিছু করতে হয়, মার কাজ তো অনেক বেড়ে যায় ঈদের সময়। আমরা সবাই এনজয় করছি, তবে মাকে হেল্প করবো না? মা আমাদের জন্য এত কিছু করছে, এটা তো এত সেলিব্রেশন, এত ভালো খাওয়া দাওয়া, তো মা যদি না করতো তাহলে তো আমরা হয়তো পেতাম না। এই জন্য মাকে হেল্প করার চেষ্টা করি যতটুকু সম্ভব। আর বাবা আসার পর যে শুরু হয় সেটা তো বললাম, আমি রিলেটিভদের সালাম দেই, সালাম করি না কখনো পায়ে ছুঁয়ে, সেটা অবশ্যই ঠিক না। সালামি তো পেয়ে থাকি রিলেটিভদের কাছ থেকে সালাম দেওয়ার পর। সালামির লিস্টে কতজন আছে? সালামির লিস্টে কেউ থাকে না, যারা আমাদের বাসায় আছে সালাম দিচ্ছি, সালামি পাচ্ছি, কেউ লিস্টে থাকে না যে না এর কাছ থেকে নিতে হবে, এর কাছ থেকে নিতে হবে, এরকম কোনো লিস্ট থাকে না। ওকে, তোমার ছোট কেউ তো নেই যাকে তোমার সালামি দিতে হয়? আমার ছোট আছে 2-3 জন, আমার কাজিন আছে, হ্যাঁ, কারণ আমার তো কোনো ভাই বোন নেই, কাজিন আছে।
সালামি আগে দিতাম না, লাস্ট ইয়ার থেকে দেওয়া শুরু করেছি। আমার যতটুকু সামর্থ্য আমি দিতে হয়, 2-3 জনকে সালামি দিতে হয়। আই ডোন্ট মাইন্ড, আমার মনে করি যে আমি বড় বোন, তো এদের একটু দিতেই পারি সালামি। মানে আসলে ঈদের সময়টা অনেক সুন্দর থাকে। আসলে আমার ঈদের সময়টা এখন তো যে স্যার যেমন বললেন, ওনাদের সময় হয়তো কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন এটা এত সুযোগ ছিল না। এখন আমাদের সময় তো এরকম এসেছে, অনেক সুযোগ আছে। এখন কোনো রিলেটিভ ধরুন দেশের বাইরে আছে, খুব সহজেই ফোন করে কথা বলতে পারবো। তবে সেই যে মজাটা আমার বাবার কাছ থেকে শুনেছি, দাদুর কাছ থেকে শুনেছি, দাদা যখন ছিলেন ওনার কাছ থেকে শুনেছি, নানা নানুর কাছ থেকে শুনেছি, মার কাছ থেকে শুনেছি, গুরুজনদের কাছ থেকে আর কি শুনেছি যে ওনাদের সময় ঈদের কতটা মজা ছিল। স্যারের কাছ থেকে মাত্র শুনলাম। তো আমি মনে করি যে হ্যাঁ, এখন তো পুরাটা একদম টেকনোলজিক্যাল, সব কিছু ডিজিটাল। তো সেই সময়টা আসলে ট্রেডিশনাল ছিল অনেক। তো আমার মাঝে মাঝে মনে হয় যে সেই সময় যদি আমি সেইভাবে কোনো এত টেকনোলজি ছাড়া যদি ঈদটা পালন করতে পারতাম তাহলে কেমন হতো। নিশ্চয়ই কিছু ভালো দিক আছে, আমি যেমন ঘটনাগুলো শুনে, গল্পগুলো শুনে আমি যেটা চিন্তা করেছি, নিশ্চয়ই খারাপ দিকও ছিল। যেমন দূরে যদি কেউ থাকতো তাদের কাছে হয়তো ট্রাভেল করা পসিবল ছিল না বা যাওয়া যেত না, তো এরকম আর কি। তারপর আমার মাঝে মাঝে মনে হয় যে আগেকার দিনের ঈদের সেলিব্রেশনটা করতে কেমন লাগতো। তারপরেও আমি যেটা মনে করি আমার সময় আমি যেভাবে ঈদ পালন করছি সেটা অনেক মজা হয়ে থাকে। আর ঘটনা তো শুনেই থাকছি আমাদের গুরুজনদের কাছ থেকে। ওকে, তোমার কথার সূত্র ধরেই আমি বিচারপতি আব্দুর রউফ স্যার আপনার কাছে যে বিষয়টি জানতে চাই তা হচ্ছে সালামি। আপনাদের সময় কি সালামির প্রচলন ছিল? একদম ছোটবেলা আপনি কি পেতেন? আমাদের ছোটবেলা ঠিক সালামির ছিল না, তবে আদর করে অনেকে লজেন্স, চকলেট ইত্যাদি ইত্যাদি, এটাই সালামি ছিল। এটাই সালামি ছিল, এরকম ইয়ে ছিল না। আপনি তো সালামি দিতে হতো? আপনি না, আমার তো ভাগনা ভাগ্নি অনেক ছিল, তাদের ছেলে মেয়ে নাতিরা ছিল। তো কাজে ঈদের সময় আমি প্রস্তুত থাকি, তাদের জন্য পকেটে টাকা নিয়েই যাই। দেখা করতে গেলে কিংবা আমার বাসায় যখন আসলো তখন তাদের জন্য রেডি রাখি সব কিছু, যে তারা এসে। এখন সালামির যে বিষয়টা, আপনার নাতিরাও তো অনেকে বড় হয়ে গেছে, তো ওরা যখন ছোট ছিল তো ওদের সালামির ক্ষেত্রে খুব মজার কোনো স্মৃতি আপনার কি মনে আছে? অথবা কে বেশি সালামির জন্য একটু আপনাকে পিরাপিরি করতো? পিরাপিরি করবার আগেই আমরা দিয়ে দিতাম। আচ্ছা। কারণ আমরা মেন্টালি প্রস্তুত থাকতাম যে দিতে হবে। জি। আর ওরাও জানতো যে নানা ভাইয়ের কাছে গেলে পরে এই হবে, দাদা ভাইয়ের কাছে গেলে পরে এই হবে। দাদা ভাই এরকম একেবারে নতুন নতুন নোট বের করে দেবেন। নতুন নোট একটা তাদের খুব শখের জিনিস এটা। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার তো আছে। জি। হ্যাঁ, কোনো ক্ষেত্রে হয়তো খেলনা কিনে রাখতাম, খেলনা দিয়ে দিতাম যে খেলনা নিয়ে যা, এটা দিয়ে খেল, ঈদের তোফা। আমি ছোট্ট একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেই, সেজা তোমার কি নানা নানু, দাদা দাদি এরা কি রয়েছেন? আমার নানা নানু আছেন এবং দাদি আছেন, দাদা নেই। দাদাকে মিস করো নিশ্চয়ই? অবশ্যই। ওকে, মানে ওনাদের কাছ থেকে তোমার ঈদের দিনটা ওনাদের কাছে যাওয়া হয়? ঈদের দিন আসলে আমার দাদি আমাদের সাথেই থাকেন, তো ঈদের দিন তো ওনার সাথে তো একটু সেলিব্রেশন করেই থাকি। উনিও সালামি দেন, ওনাকে সালাম দিচ্ছি। আর নানুর বাসা আমাদের কাছ থেকে বেশি দূরে না, আমাদের বাসার থেকে, ওনারা ঢাকায় থাকেন। তো ওনাদের বাড়িতে যাই। আসলে আমরা এমন কোনো মানে রিলেটিভদের বাসায় আমরা বেশি যাই না, তবে ঈদের দিন আমরা হচ্ছে আমার পড়াশোনার ব্যস্ততায় সবসময় তো যাওয়া হয় না, কিন্তু ঈদের সময় যাওয়া হয়, তাই তো? ঈদের সময় যাওয়া হয়, অবশ্যই যাওয়া হয়। আমার নানা নানুর বাসায় যাচ্ছি, ওনাদেরকে সালাম দিচ্ছি, ওনারা সালামি দিচ্ছেন। ঈদের মজাটা আসলে আমি যেভাবে এত বছর ধরে আমি একই মজাটা পেয়ে আসছি, একই ঘটনাটা আমার সাথে ঘটছে, বাট প্রতি বছরই মনে হয় যে নতুন কিছু ঘটছে। আসলে আমার ঈদটা আমি যেভাবে পালন করছি সেটা আই এম ভেরি হ্যাপি উইথ ইট। ওকে, কি করো? সালামি রেখে দাও জমিয়ে? সালামি জমিয়ে রেখে দেই। আচ্ছা, এই সব অনেক বছর থেকে জমিয়ে রেখে দিয়েছো? অনেক বছর ধরে, হ্যাঁ, জমিয়ে রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছো? কোনো স্বপ্ন আছে এটা নিয়ে? স্বপ্ন আছে ঠিক, আমার অনেক স্বপ্ন। আসলে আমার স্বপ্নের কোনটা বলবো, এই টাকা দিয়ে আমি জানি না। কারণ আমার
তিনটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমি এটা কোথায় খরচ করবো, আমার তো খরচ করার কোনো জায়গা নেই, তাই জমিয়ে রেখে দিচ্ছি। আমার মাটির ব্যাংক আছে, আমার এদিকে এদিকে ছোট ছোট ব্যাংক পুরো ঘরে ছড়িয়ে ছিটে রাখা, সেখানে যখনই সময় পাই, যখনই কোনো টাকা পাচ্ছি ফেলে দিচ্ছি এই ব্যাংকে। আর দ্বিতীয়ত আমার স্বপ্ন আছে দুইটা। আমার প্রথম স্বপ্নটা আমি দ্বিতীয় ইয়েটাই বলি, সেটা হচ্ছে আমার একটা বাড়ি হবে সুন্দর। আচ্ছা, সেখানে আমি আমার বাবা মাকে নিয়ে, আমার রিলেটিভদের নিয়ে থাকবো। এটা হচ্ছে আমার একটা স্বপ্ন। এটা ছোটবেলায় ছিল, এখনো আছে। তবে আমার এখন আরো বড় একটা স্বপ্ন যেটা, সেটা হচ্ছে যে আমার তৃতীয় কারণটা আমি কেন টাকা জমাচ্ছি, যে একটা সময় এটা এসে বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। এই 1000 টাকা সালামি পাচ্ছি, 500 টাকা সালামি পাচ্ছি, এটা কিন্তু আস্তে আস্তে জমতে 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 অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। তা আমি সেটাকে কিছু ভাগে ভাগ করব, কিছু টাকা দিয়ে আমি মানুষকে হেল্প করব, মানুষকে দান করব, সেটা দিয়ে আমি যতটুকুই পারি মানুষকে হেল্প করব। আর কিছু টাকা আমি হচ্ছে বেসিক্যালি কি বলা যায়, আমার স্বপ্ন হচ্ছে সায়েন্টিস্ট হওয়া, বড় হয়ে বিজ্ঞানী হতে চাই। আর অ্যাস্ট্রোনমির সেক্টরটাতে আমি বেশি ফোকাস করতে চাই। তবে আমার স্বপ্ন প্রতিনিয়তই চেঞ্জ হয়, আমার ফিউচার প্ল্যান, তো সেটা এখনো শিওর না আমি কি হবে নাকি না। তবে এই পর্যন্ত আমি যেটা চিন্তা করছি যে যদি আমি সায়েন্টিস্ট হয়ে যাই, সেটা যে সেক্টরেই হই না কেন, তাহলে বাকিটুকু টাকা আমার ল্যাবরেটরিতে ইনভেস্ট করব। ওকে, তোমার এই গল্পগুলো নিশ্চয়ই আরো আমরা শুনবো, তবে আবারও ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, লিটল টাটা মাই টিভি সংলাপের পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট আরেকটা বিরতি। আবারও বিরতির পরে সঙ্গে চাই আপনাদের। আরো একবার স্বাগত জানাচ্ছি লিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আমরা ঈদ আড্ডা দিচ্ছি। রয়েছে দু প্রজন্মের দুজন, বিচারপতি আব্দুর রউফ এবং রয়েছেন সিজদার কথা শুনছিলাম আমরা। বিচারপতি আব্দুর রউফ স্যার, আপনার কাছে আবার ফিরতে চাই। সিজদা বলছে যে প্রযুক্তির যে বিষয়গুলো তুলে ধরলো এবং খুব একটা পার্থক্য নেই, যদিও ও ঈদের সময় অনেক এনজয় করে বলছে, কিন্তু ওর কাছে ঈদের অনেক বেশি যে মজার, প্রতিদিনের মতোই কাছাকাছি একটা বিষয় ওর কথা মনে হলো এরকম। এটার কারণটা আপনার কি মনে হয়? আপনি তো অনেকগুলো কাল দেখলেন। এরা তো পৃথিবীতে আসার সময় থেকে প্রযুক্তি দেখেছে, জি, তাহলে বলতে হয় না। আমার ছোট্ট নাতি, সে বলে দাদা তোমার বুদ্ধি নাই। মানে আমি এত টেলিফোন ঝামেলা করতে পারি না, ও এসে করে টুরে দেয়। টিভি ছাড়বার জন্য তখন তাকে ডাকতে হয় যে একটা চ্যানেল দাও, খেলা দেব। ও পারে, চট করে পারে, যদিও 6 বছর 5 বছরের বয়স। তো তাদের সঙ্গে টেকনোলজিক্যালি আমরা অনেক পিছন। ওরা পৃথিবীতে আসার পরে টেকনোলজি, অর্থাৎ দে আর ডিপেন্ডেন্ট আপন দ্য টেকনোলজি। টেকনোলজির কাছে তারা অনেকটা নিজেকে আত্মসমর্পণ করে ফেলেছে। আমরা যেমন আত্মসমর্পণ কেন বলছেন? না কেন বলছি, যে আমরা ছোটবেলায় যেমন বলতাম বিওটি বাট, পিওটি পুট, মাথা নেড়ে নেড়ে মুখস্থ করতাম, তেমনি ভাবে নামতা 2 দুগুণে 4, 5 দুগুণে 10 ইত্যাদি ইত্যাদি মুখস্থ করতাম। এখন তো তারা সেগুলো না, তার ক্যালকুলেটর আছে, আর তার কাছে অত সমস্ত ঝামেলার দরকার নাই, তার কম্পিউটার আছে, চট করে দিয়ে লিখে ফেলবে। কাজে সেদিক দিয়ে আমরা যেমন ছিলাম নিজের সত্তাকে পরিস্ফুটনের জন্যে, অর্থাৎ আমার ভেতরে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটাকে পরিস্ফুটন করার জন্য আমরা চিন্তা করতাম। সেভাবে অরিজিনিটি এনে আঙ্গুলে গুনে গুনে অঙ্ক করতাম, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। তো এখন তো ওরা অনেক ফার অ্যাডভান্স, তারা অত সমস্ত কিছু করার দরকার নেই। আমি যখন বিজ্ঞানের ছাত্র ছিলাম তখনও ক্যালকুলেটর তো তেমন আমাদের সময় ছিল না, তবে ক্যালকুলেশনের যে সিস্টেমগুলো ছিল সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি। তো তাতে দেখা যায় যে আমরা যেভাবে নিজেদেরকে গড়বার জন্য, অর্থাৎ নিজের উপরে কনফিডেন্স, যে আমি এটা জানি, এখন জানবার দরকার নাই, আমার কাছে আছে। কম্পিউটারে টাইপ করতে গেলে ডিকশনারির দরকার নেই, আমাদের তো ডিকশনারি খুঁজতে হতো, যে ডিকশনারির উচ্চারণটা কীরকম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি ট্রেচারাস ল্যাঙ্গুয়েজ, কারণ কেন পিওটি পুট হবে, বিওটি বাট হবে, এর কোনো যুক্তি নাই। তারা উচ্চারণ করেছে, তার সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হয়েছে।
তেমনিভাবে বাংলা ভাষায়ও দেখা গেছে যে আমাদের দু রকমের ভাষা ছিল, একটা হলো কলোকাল ল্যাঙ্গুয়েজ, কোথায় লোকাল ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ডিস্ট্রিক্টের নদীর এপার ওপারে ভাষা পরিবর্তন হয়, কাজে এক জেলার ভাষা আরেক জেলার ভাষার সঙ্গে মিলে না, তাদের বিভিন্ন রকমের জিনিস আছে। এটা হলো বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্যটাকে আমরা ধরে নিয়েছি, সেভাবে আমরা ভাষাকে বুঝতাম, মানে এই বৈচিত্র্যকে আমরা গ্রহণ করেছি। কিন্তু করেছি। বৈচিত্র্যের কারণে কি কোনো কিছু ম্লান হয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতির কোনো জায়গা কি আপনি না না, সংস্কৃতির ধারণাটাকে যদি আমি চেঞ্জ করতে চাই এখনকার প্রেক্ষাপটে, তাহলে আরেক রকম হবে। জি, সংস্কৃতি হলো সংস্কার, সংস্কারের থেকে সংস্কৃতি এসছে, কাজে যেটা আছে সেটা আস্তে আস্তে ইমপ্রুভ করবেই, কারণ এখন আমি ইচ্ছা করে রাখলেও পিছনে টেনে রাখতে পারবো না, সামনের দিকে এগোবেই। আপনার কি মনে হয় তাহলে এখনকার যে প্রজন্ম, সেই প্রজন্মের যে এখন উৎসব পালন, তাদেরকে কি একটু ম্লান হয়ে যাচ্ছে আনন্দটুকু? না না, নাকি ধরন আনন্দ পরিবর্তন ম্লান হয়েছে? হবে না, তারা তাদের দিকের থেকে চিন্তা করে তারা আনন্দের সবটুকুই তারা এনজয় করবে। পার্কে গেলে তাদের যে মনোচ্ছ্বাস, বিভিন্ন পার্কে গেলে পরে বিভিন্ন আইটেম নিয়ে তারা যখন কাজ করে, আমাদের তো আর সেটা তখন এত ছিল না। আমরা ধৈর্যাপ দিলে পরে হয়তো নদীতে না হয় পুকুরে। খেলাধুলা হ্যাঁ ছিল, আমরা ছোটবেলাতে ক্রিকেট খেলেছি, তবে ক্রিকেট খেলে নিজেরা ব্যাট বানিয়ে নিতাম, জি, ব্যাট কেনার মতো পরিস্থিতি ছিল না, বলটাও একটা বানিয়ে নিতাম, বানিয়ে নিয়ে করেছি। ফুটবল খেলেছি, ফুটবল সবসময় পাওয়া যেত না, বড় বড় জাম্বুরা নিয়ে সেটাকে দিয়ে ফুটবল তৈরি করে আমরা খেলেছি। জি, এরকম নানান ধরনের আছে। আমাদের সমাজ যেমন ফুটবলের লেজটা খুব চামড়া দিয়ে তৈরি ছিল, মাথায় লাগতো হেড করতে, এখনকার ফুটবলগুলো তো খুব সোজা, মাথায় হালকা। লাগবার কোনো চান্স নাই। জি, জি, কাজে এরকম অনেক কিছুই আছে, কাজে অনুধাবন করার টেকনোলজি এসছে, টেকনোলজিতে তারা অ্যাডভান্স হয়েছে, এটা খারাপ খবর নয়, ভালো খবর। কিন্তু তার অরিজিন অর্থাৎ হিউম্যান সাইকোলজি বা মানুষের যে বোঝবার, মানুষের যে কর্মক্ষমতা আছে, এটা বোঝবার জন্য প্রয়োজন রয়েছে। আমি এটা মানুষের কর্মক্ষমতাকে, আমার ব্রেন পার সেকেন্ডে 20,000 বিলিয়ন কাউন্ট করে, 20 লক্ষ কোটি কাউন্ট করে পার সেকেন্ড আমার ব্রেন। এত কাউন্টিং ক্যাপাবিলিটি নিয়ে সৌরজগতেও কিছু নাই, জি, কিন্তু মানুষ সেটা এখনো বোঝে নাই, কাজে বুঝবে। টেকনোলজি এসছে, তারা আস্তে আস্তে বুঝে নেবে। যে আপনার কাছে আমি ফিরবো। সিজদা থেকে একটু ঘুরে আসি। সিজদা, তোমার কাছে যে বিষয়টি আমি এখন জানতে চাই তা হচ্ছে যে তুমি অনেকগুলো ক্ষেত্রে কাজ করো। আমরা দেখছি যে তুমি এখন এই যে রমজানের সময় ইসলামিক বিভিন্ন বিষয় তুমি বলছো, তো এইগুলো এই যে এভাবে গড়ে ওঠা, কে তোমাকে উৎসাহ দিচ্ছে? আমাকে তুমি কি- কোভিডের সময়ও নিয়মিত আপডেট দিতে, কোভিড নিয়ে সচেতনতা। তো এটার ঘটনাটা আসলে আমি এখন যে ইউনিসেফের সাথে কাজ করেছি বলেছি, তারপর আমাদের মাননীয় মেয়র সাহেবের একটা সংস্থা আছে বিডি ক্লিন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশটাকে সুন্দর পরিষ্কার রাখার জন্য তাদের প্রতি বছরই একটা স্পেশাল টপিকের উপর ফোকাস করে তাদের একটা ইভেন্ট হচ্ছে। এরকম বিভিন্ন সংস্থার সাথে আমি কাজ করছি। এখন এটা ইন্সপিরেশনটা কোথা থেকে আসলো? তো শুরুটা অনেকটা হয় এরকম যে করোনার একদম শুরুর দিকে আমাদের বাংলাদেশে তো আসে মনে হয় 2020 সালের শুরুর দিকে। তখন আসলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে যে নোভেল করোনা ভাইরাস, এখন কি হবে, মানুষ মারা যাচ্ছে। দেখা যেত যে একটা বিল্ডিং এ একজন মানুষ কোভিড এফেক্টেড, তখন পুরো বিল্ডিংটা একদম শাটডাউন করে দেওয়া হতো, রাস্তা রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো মানুষের মধ্যে। এখন অনেকে বলছে, মিস ইনফরমেশন ছড়াচ্ছে আর কি, যে এমন কোনো কথা বলছে কোভিড-19 নিয়ে, নোভেল করোনা ভাইরাস নিয়ে, যেটা আসলে সত্যি নয়। তো আমি আর আমার বাবা মিলে আমরা কথা বলে চিন্তা করলাম যে আসলে কোভিড-19 নিয়ে তো মানুষ বেশি কিছু জানে না, তবে আমাদের কিন্তু ইন্টারনেট আছে, আমি যেমন আগে বললাম আমাদের টেকনোলজি নিয়ে। তো সেই যখন ইন্টারনেট আছে, আমরা ইন্টারনেটে কিছু অথেন্টিক ইনফরমেশন আমরা সার্চ করে নিলাম, ডাবল চেক করলাম, ট্রিপল চেক করলাম। তারপর আমরা যখন শিওর হলাম যে না, আমরা মিস ইনফরমেশন আমরা ছড়াবো না, এটা একদম অথেন্টিক ইনফরমেশন, তখন আমরা সেটা নিয়ে একটা ভিডিও করে সেটা আপলোড দিলাম। আসলে ওকে, এভাবে শুরু। হয়। এখন তুমি যে এই যে ইসলামিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছো, এই বিষয়গুলো নিশ্চয়ই তোমার প্রোডিউসার বা অন্যরা
সেগুলো করে দেয়, বাসায় নিশ্চয়ই তোমার বাবা মাও সেটা দেখে দেয়, তাই তো? সেটা অনেকটা হয় এরকম যে আমি যেমন বললাম আমার শুরুটা, এটার পরে আসলে দেখলাম মানুষ অনেক পছন্দ করছে, যে আমার কন্টেন্ট গুলো পছন্দ করছে। আমি কোভিড-19 ভিডিও দিতাম, আবার বিভিন্ন জিনিস নিয়ে আমি ভিডিও আপলোড করতাম, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ভিডিওগুলো, লক্ষ লক্ষ শেয়ার হচ্ছে। যেমন আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে হোয়াট ইজ লাভ নিয়ে, মানে আমার পারসেপশনে লাভ বা ভালোবাসা কি জিনিস ছিল, সেটা আমি ইংরেজিতেও এক্সপ্লেন করি, বাংলায়ও এক্সপ্লেন করি। আসলে সেটা অত ভালো একটা এক্সপ্লেনেশন ছিল না, তবে 6.5 বছর বয়স ছিল, দেখলাম মানুষ অনেক পছন্দ করছে ভিডিওগুলো, তাই আপলোড করা শুরু করলাম। এখন আছে অলমোস্ট বি 10। এখনো আমি হচ্ছে আমার বাবা মার অনুপ্রেরণায়, আমার ফ্যামিলি আর ফ্রেন্ডসের অনুপ্রেরণায়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ফলোয়ারদের অনুপ্রেরণায় আমি এখনো কন্টেন্ট আপলোড করে যাচ্ছি। আর ইসলামিক কন্টেন্টের ব্যাপারে আপনি যে প্রশ্নটা করলেন, শুধুমাত্র ইসলামিক কন্টেন্ট না, আমি অ্যানাটমিক্যাল যে কন্টেন্টগুলো দিচ্ছি, সায়েন্টিফিক কন্টেন্টগুলো দিচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে কন্টেন্টগুলো দিচ্ছি, আমি সব কিছুই কিন্তু ডাবল চেক করে করা হয়। আর প্রোডিউসারদের ক্ষেত্রে RTVর প্রোগ্রামে ওকে, আমি একটু তোমার কাছ থেকে এখন জানতে চাই, আমরা খুব বেশি সময় পাবো না, সেটি হচ্ছে যে তুমি শিশুদের নিয়ে কাজ করছো, তোমার সমবয়সী অনেকের পথ শিশুদের দেখেছো, তো ঈদের সময় তাদেরকে যেভাবে দেখেছো সেটার ব্যাপারে তোমার কি মনে হয় আসলে? ওদেরকে নিয়ে তোমার ভাবনাটা কি, বা ঈদের তারা পথে থাকে, ঈদ উৎসব, সেইগুলো মিলে তোমার চিন্তার জায়গাটা কি? আমার তাদেরকে নিয়ে কাজ করার একটা ইচ্ছা আছে। আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, অনেক রিসার্চের পর আমি দেখলাম যে বাংলাদেশে পথ শিশুর সংখ্যা কত পার্সেন্ট সেটা কেউ জানে না। কেউ কেউ বলছে 24%, কেউ কেউ বলছে 21%, কেউ কেউ বলছে আরো অনেক বেশি। এখন সেটা কিন্তু কেউ ফর শিওর জানে না। তবে আমার কথাটা হচ্ছে, যত পার্সেন্টই থাকুক না কেন, এদেরকে আমরা পথ শিশু কেন বলবো? এরা তো পথের নয়, এরা তো কারোর শিশু, এরা শিশু তো মোস্ট ইম্পর্টেন্টলি। তবে তারা বিভিন্ন কারণে দে অন দ্য স্ট্রিটস নাও, তাদের মাথার উপর ছাদ নেই, তারা এখন একটা বাড়িতে লিভ করছে না, তারা পথে আছে। তাই বলে যে আমরা পথ শিশুর নাম এখন আমরা তুচ্ছ তাচ্ছিল্যের সুরে ব্যবহার করছি। কেউ একজন হয়তো ভালোবেসে এই নাম দিয়েছিলেন, এখন পথ শিশু আমি তাদেরকে বলবো না, আমি তাদেরকে শিশু বলে আমি তাদেরকে রেফার করব। এখন তারা তো শিশু, তাদেরও তো একটা ঈদের আনন্দ থাকা উচিত। এখন তারা হয়তো তাদের ফ্রেন্ডদের সাথে আনন্দ করছে, তবে আমি বা আপনারা যখন করেছেন আপনাদের সময়, বা আমার বাবা মা যেরকম করেছে, স্যার যেমন করেছেন, আমরা যেমন আনন্দ করছি ঈদের সময়, তারা তো এরকম করতে পারছে না। তাদের হয়তো নতুন জামা কেনার সামর্থ্য নেই। আমি চাই তাদেরকে নিয়ে কাজ করতে, আমি তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, এবং আমি চাই যেন মানুষও তাদেরকে হেল্প করে। আমাদের সকলকে উই হ্যাভ টু গেট ইন হ্যান্ড, তারপর আমাদের তাদেরকে সাহায্য করতে হবে। আমরা যদি একটু লজিক্যাল, আমরা যদি এমপ্যাথি দিয়ে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারবো। আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু তাদেরকে সাহায্য করতে পারবো। ধন্যবাদ। আমি সময় থাকলে তোমার কাছে ফিরবো। বিচারপতি আব্দুর রউফ, আপনার কাছে আসি। আমি জানি যে শিশুদের নিয়ে আপনি কাজ করছেন এবং অনেক দিন থেকে। এখানে যেভাবে সিজদাও বলছে যে ওর সমবয়সী যারা সুবিধাবঞ্চিত শিশু রয়েছে অথবা সুবিধাবঞ্চিত মানুষ, অনেক এখন কিন্তু সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে এই নগরে রয়েছে যারা ভাসমান মানুষ, তো তাদের জায়গা থেকে এগুলো আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে হচ্ছে যে এই সংখ্যাটা কি বাড়ছে? আর তাদের জন্য আসলে আমাদের করণীয় কি, ঈদের সময় করণীয় কি, ঈদ কি মেসেজ আসলে দিচ্ছে? জনসংখ্যা যখন বাড়বে তখন আনুপাতিক হারে সেটাও বাড়বে, এটা রোবার কিছু নাই। আর তাছাড়া তো সম্পদের স্থবিরতা তো রয়েছে। আর সুনির্দিষ্টভাবে যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে ঈদের মেসেজ কি আসলে? না, আমরা তাদেরকে সেই সমস্ত সব ফুলকুড়িকে একটা মেসেজ দিয়েছি। সেই মেসেজটা হলো যে ঈদের দিন কমসে কম একজনকে তোমরা একটা কিছু পোশাক আশাক দেওয়ার চেষ্টা করবে শিশুদের। তারপরে তাদেরকে নিয়ে তোমরা রমজানে যেমন প্রতিদিন ইফতার করার সময় একজনকে নিয়ে ইফতার করবে, এমন একটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল, সবকিছু পূরণ হয়েছে। তেমনিভাবে তোমরা ঈদের দিন কয়েকজনকে নিয়ে তোমরা ঈদের দিন একটু খানাপিনা করবে, একটু আমোদ ফুর্তি করবে, তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। এবং আমাদের সেই সমস্ত অনুষ্ঠানগুলো, সেই সমস্ত কর্মকাণ্ডগুলো ফুলকুড়িরা অক্ষরে অক্ষরে পালন করছে বলে গতকাল পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে যে তারা সব পালন করেছে। জি, দেশবাসীর কাছে আসলে আপনার বলার কি আছে? না, শিশুদেরকে তো গড়ে তোলার একটা অনুপ্রেরণা
দেশবাসীর কাছ থেকে আসবে, কারণ এটা সবারই দরকার। আগামী প্রজন্মের মাঝে যদি আমরা মানবতা মূল্যবোধের জাগরণ আনতে না পারি, তাহলে শুধু আমরা বলে গেলাম করে গেলাম এটা বড় কথা নয়। এমন সমস্ত বিশ্বের কাছে, দেশবাসীর কাছে, বাংলাদেশিদের কাছে আবেদন এটাই আমরা জানাচ্ছি যে শিশুদেরকে বিশেষ নজরে রাখতে হবে। আমরা এখন খুব উদ্গ্রীব আছি, কারণ মাদক যেভাবে সমাজে ছড়িয়ে পড়েছে তাতে শিশুদেরকে নিয়ে আমরা খুব উদ্গ্রীব আছি যে তারা এটার মধ্যে খপ্পরে পড়ে যায় কিনা। তো আমরা শিশুদেরকে তেমনিভাবে বোঝাচ্ছি এবং তাদের অভিভাবকদেরকে তেমনিভাবে বোঝাচ্ছি যে তোমরা সেই মাদকের থেকে দূরে রাখার চেষ্টা করো। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিন এটা দেবেন, তবে আমি তো সবসময় দোয়া করি যে আল্লাহ তাআলা আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে দিয়ে দাও। বিশ্ব পারে নাই, উন্নত বিশ্ব তো মাদকের চড়াচড়ির জন্য আজকে COVID-19 যেটা এসছে, দ্যাট ইজ অলসো দ্য প্রোডাক্ট অফ ড্রাগস। শেষ দিকে যেতে হবে, 30 সেকেন্ডের মধ্যে আপনার শেষ করতে হবে। কাজে দেখা যাচ্ছে যে আজকে আমরা খুব চিন্তা আছি শিশুদেরকে নিয়ে, এবং শুধু তাই নয়, শিশুদেরকে আগামী দিনে তাদেরকে কি করানো যাবে। আমাদের দেশের চাইল্ড লেবারটাকে ওইভাবে নেওয়া ঠিক নয়। আমাদের দেশে যে অ্যাগ্রো ইকোনমিক অর্থাৎ কৃষি ভিত্তিক, ধান শুকাতে দিয়েছে, বৃষ্টির গর্জন শুরু হয়েছে, তখন নানা নাতিন সব কিছু মিলে টিলে নাতিন সবাই মিলে এটাকে রক্ষা করে। এটা চাইল্ড লেবার নয়, দিস ইজ দ্য ইনস্টিটিউশনাল কনসেপ্ট। জি, আমি যদি একদম শেষে একটু প্রশ্ন করি, তা হচ্ছে যে আসলে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে কিন্তু খুশির ঈদ আসে। এই ঈদ আসলে কি আবহন নিয়ে আসে বা বার্তা নিয়ে আসে? আমরা সবসময় ঈদের আনন্দ নিয়েই বেশি মাতামাতি করি। জি, ঈদ তো সুখের জিনিস নিয়ে আসে, অর্থাৎ সবাইকে নিয়ে আনন্দ করো। জি, সবাই মিলে আনন্দ করো, বঞ্চিত যারা রয়েছে তাদেরকে নিয়ে আনন্দ করো, যাদের রয়েছে তাদের সঙ্গে তো আনন্দ করবেই। এবং ঈদের সেই শুভেচ্ছা নিয়ে আসে। ঈদ হচ্ছে খুশির ব্যাপার এবং ত্যাগ স্বীকারের ব্যাপার। এবং ত্যাগ স্বীকার করবে মানে আমার যা সম্পদ আছে, আমার কাছে যা আছে, এটা ভাগাভাগি করে সবাইকে নিয়ে আমরা সবাই মিলে আনন্দ করলাম। এটাই হলো ঈদের সবচেয়ে বড় পাওনা। ধন্যবাদ আপনাকে। সিজদার, তোমাকে একদম 30 সেকেন্ড তোমার দর্শকের জন্য যদি কিছু বলার থাকে। দর্শকের জন্য যেটা বলার আছে, শুধুমাত্র ঈদ নিয়ে যেটা আছে, এটা একটা ঈদের প্রোগ্রাম, যেহেতু এটা ঈদের ফ্লেভার নিয়ে আসছে, সেটা আমি যেটা বলতে চাচ্ছি যে ধরুন কথায় কথা, আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি যে 50 বছর বয়সে একটা মানুষ কিন্তু তার ফ্যামিলির নিউক্লিয়াসের মতো থাকে, আর রোজগারের মাধ্যমে সবাই তার ফ্যামিলি সকলে কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট থাকে। তবে ঠিক 20 বছর পর তার মানুষটা যখন 70 বছর বয়স, তখন সে হয়তো রিটায়ারমেন্টে চলে যায়, শারীরিক বিভিন্ন অসুস্থতা তার থাকে, তখন সে আর ফ্যামিলির নিউক্লিয়াস থাকে না, তারা আমাদের মুরব্বী হয়ে যায়। তবে সে আমাদের জন্য এক সময় যেভাবে কেয়ার করেছে, আমরা কি সেটা করে থাকি? ঈদের মেসেজটা হচ্ছে এটা, আমাদের গুরুজনদের, তারা আমাদের জন্য যা যা করেছে সেটা আমাদের রেসপেক্ট করতে হবে, তাদেরকে অবশ্যই তাদেরকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে ঈদটা কাটাতে হবে। আমি একটা জিনিস যেটা আমি একটু খুব শর্ট করে বলছি, সেটা হচ্ছে আমি সবসময় দেখি যে আমার বাড়িতে অন্তত হয়, সবখানে হয় নাকি আমি জানি না, সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড, ড্রাইভার আঙ্কেল সবার সাথে আমার বাবা মা সবাই কোলাকুলি করছেন, বাবা চাচ্চু সবাই কোলাকুলি করছেন। এটা কিন্তু আমার খুব ভালো লাগে। ইকুয়ালিটির যে বিষয়টা থাকে, ঈদে আনন্দ ভাগাভাগি করলে কিন্তু আনন্দ বেড়ে যায়। যেমন দুঃখ যদি এটা ভাগ করি তাহলে কিন্তু দুঃখ কম, অনেক অনেক আনন্দ ধন্যবাদ, কিন্তু বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ সুভা সাফায়াত সিজদা তোমাকে, এবং অসংখ্য কৃতজ্ঞতা বিচারপতি আব্দুর রউফ আপনাকে, এই আপনি আপনার মূল্যবান সময় এবং কষ্ট করে এসে মাই টিভি স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের দিনগুলো ভালো যাক, এবং আমরা চাই যে সেই বুভুক্ষ মানুষগুলো প্রত্যেকের তরে ঈদ আসুক আমাদের সবার সহযোগিতায়, প্রত্যেকের মুখে হাসি ফুটুক এবং সেই হাসি ছড়িয়ে যাক গোটা বাংলাদেশে। আল্লাহ হাফেজ।